বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরও একটি উপস্থাপনায় সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী মানুষকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি সেনগুপ্ত। আজকের উপস্থাপনাটি বাংলা ভাষার কোনো সাহিত্য কেন্দ্রিক নয়। আজকের উপস্থাপনাটি এমন একটি কবিতা কেন্দ্রিক যেটা বাংলা ভাষায় লেখা হয়নি ঠিকই, কিন্তু বাংলা ভাষায় অনুদিত হয়েছে। অনুবাদকের নাম শঙ্খ ঘোষ এবং লেখকের নাম ভারভারা রাও। কবিতার নাম চারণ কবি। এই কবিতাটি বর্তমানে ক্লাস 11-এর যে পশ্চিমবঙ্গ বোর্ডের সিলেবাস হয়েছে তার অন্তর্ভুক্ত রয়েছে। এই কবিতাটি ভারতীয় কবিতা রূপে চিহ্নিত, অর্থাৎ বাংলার কবিতা না হলেও বাংলার বিভিন্ন প্রাদেশিক ক্ষেত্রে যে সমস্ত ভাষায় সাহিত্য রচনা হয় সেই সাহিত্যগুলি সম্পর্কেও আমাদের একটু আধটু খোঁজ রাখা প্রয়োজন, যেহেতু আমরা সাহিত্য নিয়ে কাজ করছি। সেই কারণেই বর্তমানে 11-12-এর সিলেবাসে বিভিন্ন আন্তর্জাতিক গল্প ও কবিতা, ভারতীয় অন্যান্য ভাষায় লেখা বিভিন্ন গল্প কবিতাকে অনুবাদ করে পড়ানোর একটা প্রচলন হয়েছে। তো এইরকমই একটি কবিতা হলো ভারভারা রাওয়ের লেখা চারণ কবি, যেটা বাংলা ভাষায় লেখা না হলেও পরবর্তীকালে বাংলায় অনুদিত হয়েছে এবং সেই অনুদিত পার্টটা আমরা পড়ব। অর্থাৎ আমরা কবিতাটা বাংলা ভাষাতেই পড়ব, কিন্তু অরিজিনাল কবিতাটা বাংলায় লেখা নয়। যেহেতু আমরা ভারভারা রাওয়ের কবিতাটি পড়তে চলেছি, তাই প্রথমে কবি ভারভারা রাও সম্পর্কে কিছু ইনফরমেশন বা তথ্য জেনে নেওয়া প্রয়োজন, যেটা এই কবিতাটার বিষয়বস্তু বুঝতে তোমাদেরকে সাহায্য করবে। কবির ব্যক্তিগত জীবন সম্পর্কে না জানলে এই কবিতাটার অর্থ তোমরা পুরোপুরি বুঝতে পারবে না, কারণ কবিতাটি কবির ব্যক্তিগত জীবনের জীবন যন্ত্রণা কেন্দ্রিক। কবি ভারভারা রাও 1940 খ্রিস্টাব্দের 23 নভেম্বর এক সম্ভ্রান্ত তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার শিক্ষা জীবন বেশিরভাগটাই কেটেছে ওয়ারাঙ্গল আর হায়দ্রাবাদে, অর্থাৎ সাউথ ইন্ডিয়াকে কেন্দ্র করে। তার কর্মজীবন নিয়ে বলতে গেলে বলতে হয় তিনি প্রথম দিকে ভারতবর্ষের তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের প্রকাশনা সহকারী হিসেবে কাজ করেছেন, তবে পরবর্তীকালে তিনি সাউথ ইন্ডিয়ার বিভিন্ন বিখ্যাত কলেজে শিক্ষকতা করতেন। তেলেগু বিষয়টা তিনি পড়াতেন। এখান থেকেই সাহিত্যের প্রতি তার একটা অনুরাগ, ভাষার প্রতি তার একটা অনুরাগ জন্মায় এবং পরবর্তীকালে তিনি লেখক হিসেবে কিন্তু বেশ সুনাম অর্জন করতে থাকেন। তার লেখা বেশ অনেকগুলি কাব্য গ্রন্থ তৎকালীন সময়ে সাউথ ইন্ডিয়া বা দক্ষিণ ভারতের দিকে বেশ জনপ্রিয় হয়েছিল এবং পরবর্তীকালে তার জনপ্রিয়তা এতটাই ব্যাপক হয়েছিল যে ওই আঞ্চলিক নির্দিষ্ট একটি ভাষা ছাড়াও তার লেখা সাহিত্যগুলি ভারতবর্ষের বিভিন্ন অন্যান্য ভাষায়, এমনকি ইংরেজি ভাষায় পর্যন্ত অনুদিত হয়েছিল। তার লেখা কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো চালি নেগাল্লু, স্বেচ্ছা, জীবনাদি, সমুদ্রম, অন্তঃসূত্রম, বীজভূমি, ভবিষ্যতু চিত্রপটম ইত্যাদি। তার লেখা এই সমস্ত কাব্যগ্রন্থগুলির একটি সাধারণ বৈশিষ্ট্য হলো সমাজ সচেতনতা। তৎকালীন সমাজে ঘটে যাওয়া বিভিন্ন অন্যায়, অবিচার, বিভিন্ন দ্বিচারী মনোবৃত্তিকে তিনি তুলে ধরেছেন তার কাব্যগ্রন্থের মাধ্যমে। বর্তমানে আমরা চারণ কবি নামক যে কবিতাটি আলোচনা করব, সেই কবিতাটা পড়লেও আমরা বুঝতে পারবো তার মধ্যে একটা সমাজ সচেতন বিদ্রোহী মনোবৃত্তি প্রকাশ পাচ্ছে। তো চলো আমরা এবার কবিতাটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করি এবং কবিতাটার মধ্যে কবির কোন ধরনের জীবন দর্শন প্রকাশ পেয়েছে সেটা একটু বুঝে নিই। আমার কাছে কবিতাটির একটি টেক্সট রয়েছে, তো আমি টেক্সটটা পড়ে পড়ে তোমাদেরকে লাইন ধরে ধরে কবিতাটির ব্যাখ্যা করে শোনাচ্ছি। আমি প্রথমেই একবার বললাম কবিতাটির লেখক যদিও ভারভারা রাও, কিন্তু এটার অনুবাদক শঙ্খ ঘোষ। তাই আমরা বর্তমানে বাংলায় যে ভাষাগুলি পড়ছি সেগুলি মূলত শঙ্খ ঘোষের লেখা বঙ্গানুবাদটাই পড়ছি। কবিতাটির সর্বমোট 3টি প্যারাতে বা স্তবকে বিন্যস্ত। যদিও প্রত্যেকটি স্তবকই কবিতাটির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বলবো যে কবিতাটির সম্পূর্ণ পাঠ করলে তবেই তার মূল ভাবটি কিন্তু আমরা বুঝতে পারবো। তো চলো আমরা কবিতাটা শুরু করি। নিয়ম কানুন যখন সব লোপাট, আর সময়ের ঢেউতোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়, আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গড়ার থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। এই প্রথম যে স্তবকটা, সেখানে আমরা জানতে পাচ্ছি যে কবি এমন এক সমাজ ব্যবস্থার কথা বলছেন যেখানে কোনো নিয়ম কানুনের বালাই নেই, অর্থাৎ সমাজ ব্যবস্থা এখানে অরাজক। রাষ্ট্রীয় পরিকাঠামোর প্রতি কোনো বিশ্বাস নেই কবির। তিনি বলছেন যে সমাজে এমন সমস্ত অরাজকতা চলছে, অন্যায় অত্যাচার চলছে, সরকার বা শাসক শ্রেণী তাদের সুশাসন সমাজে প্রতিষ্ঠা করতে পারছে না, ব্যর্থ হচ্ছে। এই রকম একটা সময়কালে বসে কবি কবিতাটি লিখছেন। নিয়ম কানুন যখন সব লোপাট, কারণ কোনো নিয়ম কানুন সমাজে আর নেই। এরপর কবি বলছেন আর সময়ের ঢেউতোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায়। সময়টা এমনই একটা পরিস্থিতি, সময় বলতে আমরা সমকালকে বুঝছি, সময় বলতে আমরা বর্তমান প্রেক্ষিতকে বুঝছি। কবি যখন এই কবিতাটা লিখেছেন সেই প্রেক্ষিতকে তিনি ইঙ্গিত করছেন। সেই প্রেক্ষিতটা এমনই যখন দুর্ভাবনার কালো মেঘ, খুব খারাপ একটা পরিস্থিতি, মানুষের গলায় ফাঁস হয়ে বসছে, ফাঁস লাগাচ্ছে গলায়।
মানুষের দম বন্ধ করে দিচ্ছে, তাদের বাক রুদ্ধ করে দিচ্ছে। আমরা কণ্ঠ দিয়ে জেনারেলি কথা বলি। বাক স্বাধীনতা প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা মানুষের একটা জেনারেল অধিকার। যে কোনো দেশের নাগরিকের, গণতান্ত্রিক দেশের একটা সাধারণ অধিকার হলো বাক স্বাধীনতা। সেই বাক স্বাধীনতা যেন এখানে রুদ্ধ, গলা টিপে ধরা হচ্ছে মানুষের। কিন্তু এই অত্যাচার এমনই এক ধরনের অত্যাচার যাতে করে সরাসরি কোনো রক্ত চুইয়ে পড়ছে না, কোনো খুন জখম মারামারি হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে মানুষকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে, তাদের প্রাণ শক্তিকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। এটাই কবির বক্তব্য। তাই তিনি বলছেন, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, কোনো চোখের জলও নয়। রক্তও ঝরছে না, কেউ খুনও হচ্ছে না, চোখের জলও ঝরে পড়ছে না, কারণ চোখের জল এখন হয়ে গেছে শুকনো। ঘূর্ণিপাকে বিদ্যুৎ হয়ে উঠছে বাজ, ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠছে প্রলয় ঝড়। প্রকৃতপক্ষে পরিস্থিতি যখন খারাপ থাকে, পরিবেশ যখন খুব উত্তপ্ত হয়ে যায়, তখন খুব তুচ্ছ সাধারণ ঘটনাও বিরাট আকার ধারণ করতে পারে। তাই কবি বলছেন, সাধারণ বিদ্যুৎও এখানে বজ্রের আকার নিচ্ছে, বজ্র বিদ্যুৎ হয়ে উঠছে। যে বজ্র বিদ্যুতের ভয়ঙ্কর আওয়াজ, যেটা একটা ভয়ঙ্কর বিধ্বংস ডেকে আনতে পারে। এবং ঝিরঝিরে বৃষ্টিও এখানে হয়ে উঠছে প্রলয় ঝড়। প্রকৃতপক্ষে কোনো কিছুতেই আর সাম্যাবস্থা নেই, কোনো কিছুতেই আর স্বাভাবিক যে পরিবেশ পরিস্থিতি সেটা বজায় নেই। সব কিছু ধীরে ধীরে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হয়ে উঠছে। একটা প্রতিবাদের ঢেউ কোথাও গর্জে ওঠার জন্য মাথা চাড়া দিচ্ছে। আর মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের গরাদ থেকে বেরিয়ে আসছে কবির কোনো লিপিকার স্বর। কবি বলছেন, কবিদের যে স্বতঃস্ফূর্ত লেখনী, অর্থাৎ লেখার যে স্বতঃস্ফূর্ত একটা ভাবাবেগ, সেটা এখন জেলের গরাদে বন্দি। তাই সেটা কোনো মায়ের চোখ থেকে ঝরে পড়া খুব করুণ অশ্রুর মতোই ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে। প্রকৃতপক্ষে কবিরা এখানে জেলে বন্দি, এইরকম একটা ভাব কবি বোঝাতে চাইছেন। কেন বোঝাতে চাইছেন এই প্রসঙ্গে আমি পরবর্তীকালে আসছি। সমগ্র কবিতার বর্ণনাটা মনোযোগ দিয়ে শোনো। পরের প্যারাতে বা পরের স্তবকে বলা হচ্ছে, যখন কাঁপন লাগে জিভে, বাতাসকে মুক্ত করে দেয় সুর, গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র, কবিকে তখন ভয় পায় ওরা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। কবি বলছেন, যখন কারুর জিভে কাঁপন লাগে, জিভে কাঁপন লাগলে আমরা কথা বলি। জিভটা প্রকৃতপক্ষে আমাদের কথা বলার একটা প্রধান মাধ্যম বা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে অন্যতম, যেটার সাহায্যে আমরা কথা বলি। জিভে কাঁপন লাগছে মানে বাক স্বাধীনতা মানুষের মধ্যে উদ্বেলিত হয়ে উঠছে। বাতাসকে তখন মুক্ত করে দেয় সুর, বাতাসের মধ্যে এক ধরনের প্রতিবাদের সুর ধ্বনিত হচ্ছে। গান তখন হয়ে ওঠে যুদ্ধের অস্ত্র বা শস্ত্র। গান, যে গানকে আমরা সাধারণত নান্দনিক জিনিস ভাবি, গান আমাদের মনোরঞ্জনের উপায়, গান একটা নান্দনিক জিনিস, কিন্তু গান এখানে হয়ে উঠছে যুদ্ধের অস্ত্র। এবার তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে, গান কি করে যুদ্ধের অস্ত্র হবে? প্রকৃতপক্ষে অনেক ধরনের জীবনমুখী গান আছে, অনেক ধরনের এরকম গান আছে যেগুলো আমাদেরকে জীবনের মন্ত্রে দীক্ষিত করে। যেমন এক সময় কৃষকদের যে আন্দোলন, সেটাকে খুব জোর দেওয়ার জন্য একটা গান বেরিয়েছিল যে, হেই সামালো ধান হে, কাস্তেতে দাও শান হে। এই গানটার প্রকৃত তাৎপর্য কিন্তু ছিল কৃষকদেরকে নিজেদের যে তাদের পাওনা, নিজেদের যে অধিকার, সেই সম্পর্কে সচেতন করা। তো এই ধরনের গানগুলো কিন্তু মানুষকে সচেতন করে, তাদেরকে বিদ্রোহের বাণীতে উদ্বেলিত করে। যেমন স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে এরকম প্রচুর গান লেখা হয়েছিল যেগুলো ব্রিটিশ বিরোধী। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। এই ধরনের গানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জীবনমুখী গান বা স্বদেশপ্রেমী গান, যেগুলো মানুষকে প্রতিবাদের ভাষা যোগায় বা প্রতিবাদের বাণী যোগায়। এখানে কবি সেই ধরনের গানের কথা বলছেন। সেই গানগুলো হয়ে ওঠে প্রতিবাদের অস্ত্র। কবিকে তখন ওরা ভয় পায়। এখানে ওরা বলতে অত্যাচারী শাসক শ্রেণীকে বোঝানো হচ্ছে, যারা তখন কবিদের বাক রুদ্ধ করতে চায়, কবিদের লেখনীকে স্তব্ধ করতে চায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ব্রিটিশ সরকার যখন আমাদের দেশে ছিল, তখন ব্রিটিশ বিরোধী যে কোনো গান, কবিতা, নাটককে তারা বাজেয়াপ্ত করে নিত, সেই সমস্ত বইগুলোকে প্রকাশ পেতে দিত না। কাজী নজরুল ইসলামের লেখা বহু কাব্যগ্রন্থ, বহু রচনা এইভাবে করে বাজেয়াপ্ত হয়েছে, কারণ সেই রচনাগুলো কিন্তু ব্রিটিশ বিরোধিতা প্রকাশ করছিল। স্বাধীন দেশেও এরকম ঘটনা ঘটে। শাসক শক্তির বিরুদ্ধে কোনো কথা বললে বহু ক্ষেত্রেই শাসক শক্তি কবির কলমকে স্তব্ধ করে দিতে চায়, তার রচনাকে বাজেয়াপ্ত করে দিতে চায়। কবি ভারভারা রাওয়ের সঙ্গেও এরকম ঘটনা ঘটেছিল। তার কোনো কোনো রচনায় শাসক শক্তি কুপিত হয়েছিল, তাই তার রচনাকে বাজেয়াপ্ত করা হয়েছিল, এমনকি কবিকে জেলে বন্দি পর্যন্ত করা হয়েছিল।
এই কবিতাটিতে প্রকৃতপক্ষে ভারভারা রাওয়ের সেই যন্ত্রণা, জেলে বন্দি থাকাকালীন তার যে একটা হাহাকার, একটা দুঃখ কষ্ট, সেটাই প্রকাশ পেয়ে এসছে এবং শাসক শক্তির এই বর্বর আচরণটাকে তিনি প্রতিবাদ করেছেন। তো কবিকে ভয় পেয়ে তখন শাসক শক্তি কী করে বলো তো? কবি এখানে সেই কথাও লিখছেন। কবি লিখছেন কয়েদ করে তাকে, আর গর্দানে আরও শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস। কিন্তু তারই মধ্যে কবিতার সুর নিয়ে শ্বাস ফেলছেন জনতার মাঝখানে। শাসক শক্তি তখন কি করে? কবির গলায় ফাঁস পরিয়ে দিতে চায়, তার বক্তব্যকে, তার বাণীকে রুদ্ধ করতে চায়। শাসক শ্রেণী তখন শোষকের একটা পোস্ট বা পদ গ্রহণ করে। কবি এটার প্রতিবাদ করছেন, কিন্তু বলছেন যতই কবিকে রুদ্ধ করার চেষ্টা করা হোক না কেন, কবি কিন্তু তার স্বতঃস্ফূর্ত স্বাভাবিক রচনা শৈলী নিয়ে জনগণের মধ্যে ছড়িয়ে পড়েন। জনতার মধ্যে তার সেই আবেগ সঞ্চারিত হয় এবং জনগণের মধ্যে তিনি শ্বাস নেন, বেঁচে ওঠেন নতুন করে। এরপর তিনি বলছেন, ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে, স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে, আর তুচ্ছ ফাঁসুড়েকে দিচ্ছে ঝুলিয়ে। প্রকৃতপক্ষে কবি ভারভারা রাও এখানে বলছেন, কোনো কবিকে যদি এইভাবে করে তার লেখনী স্তব্ধ করে দিতে বাধ্য করা হয়, তবুও কি আদৌ কবিতাকে, নান্দনিকতাকে, প্রতিবাদের বাণীকে বন্ধ করা যায়? আদৌ বন্ধ করা যায় না। ফাঁসির মঞ্চেও যদি তোলা হয় কোনো কবিকে, তাকে যদি মৃত্যুমুখে পতিত করেও দেওয়া হয়, তবুও তার বাণী ছড়িয়ে থাকে আকাশে বাতাসে। যেমন কবি নজরুলকে আমরা জানি বারবার বন্দি করা হয়েছিল, বারবার তার উপর অত্যাচার করা হয়েছিল, তার সমস্ত রচনাকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল, তাকে কারারুদ্ধ করা হয়েছিল। তবুও কি তার যে অবিসংবাদিত গুরুত্ব, সেটাকে সরকার স্তব্ধ করতে পেরেছিল? কখনোই পারেনি। আজও তিনি অমর হয়ে আছেন আমাদের মধ্যে, পাঠকদের মধ্যে। ঠিক সেরকমই ভারভারা রাও বলছেন, যারা প্রতিবাদের বাণী বহন করে, যে সমস্ত কবি সত্য কথা বলতে ভয় পান না, তাদেরকে যতই ফাঁসির মঞ্চে তোলা হোক না কেন, প্রকৃতপক্ষে তারা তাদের বাণীর দ্বারা, তাদের সৃষ্টির দ্বারা সেই ফাঁসুড়েকেই ধ্বংসাত্মক একটা পথে ঠেলে দেয়। সেই ফাঁসুড়েকে কেউ মনে রাখে না। যারা কবির কণ্ঠ রুদ্ধ করছে, সেই অত্যাচারী শক্তিকে কেউ মনে রাখে না। সকলে মনে রাখে সেই কবিকে এবং তার চিরন্তন বাণীকে। প্রকৃতপক্ষে এটি একটি প্রতিবাদী কবিতা, যেটি কবির নিজের জীবন যে অভিজ্ঞতা, সেখান থেকে সঞ্জাত। অপূর্ব সুন্দর এই কবিতাটার ব্যাখ্যা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যাদের আমার পড়ানো ভালো লাগছে, লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে এরকম ধরনের আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পাওয়ার জন্য। প্রসঙ্গত বলে রাখি, বাণীপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে অনলাইন এবং অফলাইন ক্লাস প্রোভাইড করা হয়। যারা সরাসরি যুক্ত হতে চাইছো আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে, তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কল করে নিতে পারো। আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।